তো জসিম সাহেব, জুলাই বিপ্লব কি, কেন হয়েছে এসব বুঝেন নাই, মাথায় ঢোকে নাই, তাই না? ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি, একেবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো। হ্যাঁ, যেটি দিয়ে প্রেম ঢুকে ওটি দিয়ে হান্দাই দিমু। পরে ছোট মাথা কাজ করিতে কলিকাতা হারগাবল লাগবো। এখন সব কইলাম না, আরো কথা আছে। আপনার বেইমানির গল্প এবার কইতে হয়। আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না। এক সময় কমিউনিস্ট ছিলাম, তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই। এই আপনার বেইমানি নিয়ে একটা কথা কই আসি। জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি, যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেইন করেছে, মোজাম্মেল। ওই মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুবই ভালো সিদ্ধান্ত ছিল। কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো, তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো। স্যার এই লোকটারে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। হারামজাদা কন্ট্রোল! ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টার কন্ট্রোল বেশি জরুরি? এই হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপরে। ভুলে গেল যে এই ছেলে তার জন্য কি অবদান রাখছে। তো অবশ্য আপনারা কি কম, আপনি তো বিএনপির সাথেও বেইমানি করেছেন। অবশ্য এটা আপনার রক্তে। শুনছি আপনার ভাই বিএনপির এমপি ছিল, সে তো পরে বিএনপি ছাড়িছে, দল ছেড়ে এলডিপিতে যোগ দিছে, তাই না? তো বেইমানি তো আপনার রক্তে আছে। আপনি তার মধ্যে সেরা। যে বিএনপি আপনার জন্য তদবির করলো, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করেছেন না? তাহলিল যেভাবে স্বৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল, সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন? নেন নাই। কেন নেন নাই? আপনার তো চরিত্র শুনেছি একটু ঢিলিয়া। তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে, অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই। এই কামিয়ার নাটকই। যাই হোক, আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল, ওনার স্ত্রী রাশেদার অনক খানের সাথে আপনার অনেক কাহিনী টেনে আছে। তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাশ কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 2014 সালে। পুরা 16 বছর হাসিনার মধু খাইছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে এই রাশেদা রৌনক। এই যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় দেখেন, শুনেন। রাজপথে রাজনীতি করা এক বিষয়, আন্দোলন করা এক বিষয়, স্লোগান দেওয়া এক বিষয়, মফ করা এক বিষয়, আর সরকার গঠন করা, সরকার পরিচালনা করা, দেশ পরিচালনা করা সেটা একদমই ভিন্ন বিষয়। দেশ পরিচালনার জায়গায় আপনার যেটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, আপনার ম্যাচিউরিটি লাগবে, আপনার সেন্স অফ ডিসেন্সি লাগবে, আপনার স্ট্রাকচারকে বুঝতে হবে, যেন আপনি যদি স্ট্রাকচারের বাইরেও যেতে চান, স্ট্রাকচারকে বুঝে দেন বাইরে যেতে পারেন। অর্থাৎ অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো কিন্তু অন্য কিছুতে লাগে না। এখন একটা মফ করতে হলে যে কেউ হই হই করে ফেলতে পারে। এটার জন্য আপনার কোনো আগের এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম সেন্স অফ ম্যাচুরিটির ব্যাপার নাই, সেন্স অফ প্রপোর্শনের ব্যাপার নাই, হ্যাঁ, সেন্স অফ আপনার কি বলে যে শিক্ষাগত যোগ্যতা সেই পরিমাণে দরকার নাই। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টুকাইরাও এখন মফ করে ফেলছে। কত বড় সাহস এই মহিলার! ছাত্র জনতারে বলে মব, সে নাকি টোকাইদের মব করতে দেখে। দেখেন 2018 সালে এই মহিলা কি বলিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি, আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেছি, হাসিনার এই লেসপেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে। ছাত্ররা, এই ফ্যাসিস্ট শিক্ষকের ক্লাস বর্জন করো, তোমরা দেখো ওর ক্লাসে যাবে না, এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে নাজমুলের ভাই, এই যে দিদি আছে না, ওই যে হাউন আঙ্কেল, ওর ব্যাচমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চাকরি ফিরে পায়। এখন অবশ্য পলাতক। তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না। আপনিও কম জান না নাজমুল সাহেব। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর জেদ্দায় নারী কেলেঙ্কারি করছেন, এই আপনার কূটনৈতিক অর্জন। আমরা এই পদায়নের সমালোচনা করে তো আপনি তারা বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই, সারা জীবন প্রশাসনের কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে। সেই লোকরা দিচ্ছেন চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে। ও তো ঠিক মতো 2 লাইন কথাও কইতে পারে না।
আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি। আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা আমরা সবকিছু জানায়। ওরা আমার মাস্টার্স পিএইচডি করা, ওদের কথার মূল্য আছে। তো জসিম সাহেব, শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন। হ্যাঁ, আমরা কিন্তু সব জানি। আপনারা ছেড়ে দিছিলাম, কিন্তু আপনি দেখি সে জাউরাই আছেন। জাউরামি কাদের সাথে করেন? আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট। নিজের পাছায় নাই সাপ, খালি রাধাকৃষ্ণের নাম। হারকুলিস সাজবার আসিছেন, হারকুলিস হান্দাই দিব একেবারে পিছন দিয়া। আপনার আর এক বেইমানি হইল পোস্টিং পলিসি, যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন। আপনার পোস্টিং এর কথা আগেই কইছি। এইটা সাহেব আবার আপনি একটু দেখেন। আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়াদিল্লিতে 3 বছর, টোকিও 3 বছর, ওয়াশিংটন 5 বছর, ইসলামাবাদে 1 বছর। আপনার প্রিয় হাসিনার রেখা যাওয়া পোস্টিং পলিসিতে নয়াদিল্লি, টোকিও আর ওয়াশিংটন হইল ক গ্রেডের দূতাবাস, আর ইসলামাবাদে খ গ্রেডের দূতাবাস। আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই, তাই না? আর নিজে পররাষ্ট্র সচিব হয়ে হাসিনা রেখে যাওয়া পররাষ্ট্র ক্যাডার ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম, এখন এটার উপর প্রেম উতলাই পড়ছে। নিজের বেলায় তো করেন না। এটা এই পলিসিতে কি আছে? এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেডের মিশনে কাজ করে না, তাহলে তাকে খ গ্রেডের মিশনে কাজ করতে হবে একই সময়। যতদিন ক গ্রেডের মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেডের মিশনে কাজ করিতে হইবে। তার মানে আপনি যদি দিল্লিতে 3 বছর থাকেন, 3 বছর ইসলামাবাদে থাকতে হবে, বা ইসলামাবাদের মতো খ গ্রেডের পোস্টিং এ থাকতে হবে। তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে? আপনার সব অফিসার কি সমান যোগ্যতার? সবাইকে দিয়ে সব কাজ হয় না জসিম সাহেব। এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য। এটা ভারতের ব্রেন চাইল্ড, যা হাসিনার আমলে গৃহীত পলিসি। যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করার অফিসার দরকার, তখন আপনি হাসিনার পলিসির দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন। নিজের বেলায় 16 আনা, আর অন্য অফিসারদের বেলায় গরুর সোনা, তাই না? গরুর সোনা যদি এত ভালো লাগে না, আপনার বাসা কোনটি? বাসার সামনে গরু ফেলামো আর জিয়াফত দিব, আর গরুর সোনা বোতলে ভইরা পাঠাই দিতে বলবো। কে মোদি পাঠায় না? হ্যাঁ, মোদি পাঠায় না, এটা গোমূত্র পাঠায় না? এটা চেখে চেখে দেখতেন কেমন লাগে। তো এতক্ষণ তো জসিমের ইতিহাস, ভূগোল, অপকর্ম মেলা কিছু জানাইলাম, তাই না? কূটনীতিক হিসেবে কেঙ্কা, এটা একটু আলোচনা করি, তাহলে আবার জসিম কবে যে আমি তো ভালো কূটনীতিক। জসিম সাহেব, এই কূটনীতিক হিসেবে আপনার একটু সুনাম করার মতো কিছু পাইলাম না। অনেক চেষ্টা করেছি। আপনি ভিসা থাকা অবস্থায় পাইছেন জনপ্রশাসন পদক, লেসপেন্সারি করেছেন হাসিনার দালালদের। ওই দালালদের অনেকেই দেশ বলরায় এখন ফ্রান্সে আছে, এখন তাদের সাথে আমার আলাপ হয়েছে। কাতারেও আপনার একই অবস্থা। আপনি জীবনে কোনোদিন বহুপাক্ষিক কূটনীতি করেন নাই, মানে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এইগুলা আপনার যোগ্যতায় কুলায় নাই। এখন আপনি আপনার অযোগ্যতাকে ঢাকতে যা করে বেড়াইতেছেন, তা জাতিকে জানানোটা ফরজ। আপনার কোন প্রতিবাদ থাকলে দয়া করে সংবাদ সম্মেলন করে জানাবেন, আমি তারপরে আর একটা ভিডিও করবো, করে জানাইন তো। আপনি এখন করবেন আমার কি সমস্যা, আপনার ক্লাস নিই, তারপরে বুঝবেন কি সমস্যা। জসিম সাহেব, একটা ক্লাস নিই, চুপ করে নক করে বসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জসিম সাহেব? সোজা কথা, প্রথম কাজ হলো সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করা, তাই তো? তো আপনি বিগত 6 মাসে সরকারের পক্ষে কি ন্যারেটিভ তৈরি করেছেন, যেটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য হিসেবে বিবেচনা করা যায়? কিছু করেছেন? কিছু করেন নাই। পতিত হাসিনার অপশাসন কেন আপনাদের ন্যারেটিভে নাই? জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রণালয়ের কাজ কি ছিল এতদিনে? সরকারের কোন ভিশন আপনারা প্রচার করেছেন? আপনাদের পররাষ্ট্র নীতি কি পথে পরিচালিত হবে তার কোন সুস্পষ্ট ন্যারেটিভ আছে আপনাদের মাঝে? নাই। হ্যাঁ, এইটা আপনার কূটনীতিক হিসাবে আপনার সমস্যা, বুঝছাও? সেফ খেলেন না, মানে এই সরকার তো আর মাত্র 10 মাস আছে, তারপর তো বিএনপি, মানে অনেক লাড্ডু, তাই না? মনে রাখেন, হাসিনার গদি না রেতে আমার 7 লাগিয়েছে 36 দিন। আপনার সরাইতে 36 ঘন্টা লাগবে না। আপনার তো ন্যারেটিভ বানানোর কোনো